আমি চরের মধ্যে যখন আজকের প্রোগ্রামে আসব, আমি আমার থানা ইঞ্জিনিয়ার এবং পিআইও সাহেবকে বলেছিলাম যে আমি যাব, আপনারা আমার সাথে যাবেন। কারণ হলো যে দুইটা রাস্তা খুব তাড়াতাড়ি হবে, 2 কিলো করে। আমি ওনাদের বলছিলাম যে একটা রাস্তা চরের মধ্যে দেন, আর একটা রাস্তা হলো আমার ওই বীর এলাকা যেটা বলে আর কি, বীরের মধ্যে দেন। এবং এই যে দুটো রাস্তা, তার মধ্যে একটা রাস্তা আরো তাড়াতাড়ি হবে, আর একটা একটু দেরিতে হবে। এই তাড়াতাড়ির রাস্তাটা দিলাম চরের মধ্যে। এবং এই চরের রাস্তা কোনটা হবে, ওনারা গতকালকেও আসছিলেন, আইসা মাপ নিয়ে গেছেন। তারপরেও বললাম যে আমি যেহেতু যাব, আপনারা আমার সাথে যাবেন। এবং ঘাটে পৌঁছার আগে ওই বাঁধটাতে আগে গেছি, রাস্তা যেটা করব। এবং ইঞ্জিনিয়ার সাহেব, কেও সাহেব সহ আমাকে ওনারা দেখাইলো যে কোন রাস্তাটা তারা করবে, এবং 2 কিলো রাস্তা। ওটা দেখতে যাও এখানে আসতে একটু দেরি হয়েছে। আমার চিন্তা ভাবনা হলো যে চরে আমি আগে ওইভাবে আসিনি। চরের মানুষ যখন উপজেলাতে যায়, আমরা তারা যে কি কষ্ট করে আমার উপজেলাতে যায় এটা আগে বুঝি নেই। কিন্তু চরের মধ্যে আসার ফলে বুঝি যে আপনাদের কষ্টটা কি রকম। আপনারা আপনাদের কাজের জন্য, আমার প্রশাসনের কাজের জন্য, আপনাদের বিভিন্ন কাজের জন্য আপনারা যখন ওই পারে যান, আমরা আপনাদের গুরুত্ব দিই না। এবং সকালে রওনা দিয়ে সারাদিন থেকে কাজ না হলে 500-1000 টাকা খরচ করে তারপরের দিন আবার যাওয়া লাগে। এইসব জিনিস গুরুত্ব সহকারে আমি আমার নিজের বিবেচনাতে নিয়ে আসছি। আপনাদের দাবি যেমন চর এলাকায় উপজেলা করা, আপনারা নাম দিয়েছেন যমুনা উপজেলা, নামে কিছু যায় আসে না। আমার সর্বাত্মক চেষ্টা থাকবে আপনাদের এই চরের 6 ইউনিয়ন নিয়ে একটা উপজেলা করার জন্য। কতটুকু করতে পারবো আমি জানি না, তবে আমি চেষ্টা করবো আর কি। আমি এই যে আপনারা অনেকেই বক্তব্য রেখেছেন, বলেছেন যে আমি কথা দিয়ে গেছি যে চরের কাজ আগে করব। আমার কাজ এখনো কিন্তু ওইভাবে শুরু হয় নাই। তারপরেও সব জায়গায় প্রজেক্ট দিছি, চরের প্রজেক্ট গুলো আগে দিছি। এবং আমি আজকে যে রাস্তা আমি দেখে আসলাম, খুব তাড়াতাড়ি, আমার তো মনে হয় যে মাসখানেকের মধ্যে এটা টেন্ডার হবে আর কি। এবং চরের সবকিছুতেই আমি চেষ্টা করতেছি যে চরের কষ্টটা যেহেতু আমি বুঝতে পারছি, সেই হিসেবে চরের কষ্ট লাঘবের জন্য আমার চেষ্টা থাকবে চরের উন্নয়ন। আপনারা একটু ধৈর্য ধরবেন, আমাকে একটু সময় দিবেন। আমার সরকারের বয়স হলো ধরেন 50 দিন। এই 50 দিনের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে ওয়াদাগুলো করেছিল, অলরেডি 1 মাসের মধ্যে চেষ্টা করছে সেই ওয়াদাগুলো পূরণ করার জন্য। আজকে ফ্যামিলি কার্ড শুরু করেছে, আজকে কৃষক কার্ড অলরেডি শুরু করলো। তারপরে আপনি 10,000 টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ সুদ সহ এটা কিন্তু মওকুফ করে দিছে। আজকে খাল খনন করতেছে। মানে যে ওয়াদাগুলো করেছে সেই ওয়াদাগুলো সে খুব তড়িৎ গতিতে চেষ্টা করতেছে এই ওয়াদাগুলো পূরণ করার জন্য। এবং আজকে ফেসবুকের যুগ, আপনারা সবাই দেখেন, সে যত কষ্ট করতেছে আর কি তার দেশের জন্য, আমাদের এই দেশের ডেভেলপ করার জন্য। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার তো মনে হয় যে রাত দিন 24 ঘন্টার মধ্যে রাত্রে সে 2 ঘন্টা ঘুমায় কিনা সন্দেহ আছে। আমার নেতা আমার সংসদীয় পার্লামেন্টে আমাদের নিয়ে যখন বসছিল, তখন আমার বলার সৌভাগ্য হয়েছিল যে নেতা শরীরের দিকে নজর দেন। আপনি আমাদের হলো সবকিছু। আপনার যদি কিছু হয় তাহলে বাংলাদেশ শেষ হয়ে যাবে, আমরা শেষ হয়ে যাব। উনি এক কথা বলছে যে আল্লাহ আমার পক্ষে, আল্লাহ সবকিছুর মালিক। এবং আমি চেষ্টা করব যে যত তাড়াতাড়ি হোক এই বাংলাদেশকে মালয়েশিয়া সিঙ্গাপুরের ওই কাতারে নিয়ে যাওয়া যায় কিনা। এবং আমরা বলছি যে শুধু আপনি ভালো হলে হবে না,
আমাদের 300 এমপি কে ভালো হতে হবে। আমরা 300 এমপি যদি ভালো হই, যার যার এলাকা নিয়ে যদি আমরা ভালো কাজ করতে পারি, তাহলে ইনশাল্লাহ এই দেশকে আপনারা মালয়েশিয়া সিঙ্গাপুরের কাতারে নিয়ে যেতে পারবেন। যাই হোক, আপনারা দোয়া করেন, তার জন্য আমাদের জন্য দোয়া করেন। আমরা চাই যে গাজীপুরের নেতৃত্বে, আপনাদের নেতৃত্বে, আপনাদের ভোটে আমি গাজীপুরে, আমাকে আপনারা এমপি বানিয়েছেন এবং গাজীপুরের এখন দায়িত্ব হলো আমার। এক সময় নির্বাচনের আগে দায়িত্ব ছিল আপনাদের, আপনাদের কাছে ভোট চেয়েছি এবং আমি বলেছি যে আপনাদের ভোটের মাধ্যমে আমাকে এমপি নির্বাচিত করেন। আমাকে এমপি নির্বাচিত করলে এরপরের দায়িত্ব হলো আমার। আমাকে যেহেতু এমপি নির্বাচিত করেছেন, এখন হলো গাজীপুরের উন্নয়ন করার দায়িত্ব হলো আমার কাঁধে নেছে। আমার কাছে কোনো দল নাই, কোনো মত নাই। আমি সব জায়গায় বলি যে আমি সবার এমপি। আমি আওয়ামী লীগের এমপি, আমি জামাতের এমপি। আমার এই নির্বাচনী এলাকায় 3,85,000 ভোটার, এই সমস্ত ভোটারের আমি এমপি। আমি এখন শুধু বিএনপির এমপি না। এবং আমার কাছে আপনাদের সবার দ্বার খোলা। আমি চেষ্টা করতেছি যে অতীত সরকার যা করেছে আমরা যাতে তা না করি। আজকে আমাদের গাজীপুরে ঢুকতে দেয় নাই, আমরা গাজীপুরে থাকতে পারি নাই। আমরা ওই নীতিতে বিশ্বাসী না। আমরা চাই যে সহ অবস্থান গাজীপুরে সবাই যাতে রাজনীতি করতে পারে, একটা সহ অবস্থান কেমনে করা যায়। কিন্তু সাধারণ যারা ভোটার, তাদের সাথে আমরা বিরোধ করতে চাই না। তবে আমাদের কিছু করা লাগে না। যারা আওয়ামী লীগের ব্যানারে গাজীপুরের দুঃশাসন করেছে, তারা নিজেরাই গাজীপুর থেকে চলে গেছে, আমরা তাদেরকে তারাই নেই। আজকে এই ফাউন্ডেশনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসেছি। অনেকেই বলেছে, আমিও তার সাথে একমত, যে আপনারা চরের 6টি ইউনিয়ন এক হওয়ার দাবি করেন, সবকিছুতে এক। শুরুটা আপনাদের ঠিক আছে, একটা শুরু ওইভাবে হয় না। শুরু যখন হয় তখন কমের থেকে শুরু হয়। আপনারা 2টা ইউনিয়ন নিয়ে শুরু করেছেন, সামনে চেষ্টা করেন 6টা ইউনিয়নে এক কাতারে আনা যায় কিনা, 6টা ইউনিয়নে বৃত্তি প্রদান করা যায় কিনা, এবং 6টা ইউনিয়ন একসাথে বৃত্তির আওতায় আনা যায় কিনা। ফাউন্ডেশনের যারা নেতৃবৃন্দ আছেন তারা এদিকে খেয়াল রাখবেন। আজকে এই ফাউন্ডেশনের কাছে আমি কৃতজ্ঞ। আমি তো ভাই আসলে সাধারণ ঘরের মানুষ, আমার বাবা একজন কৃষক। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জুয়েল রানা। আজকে ছাত্রছাত্রী ভাই ও বোনেরা এখানে আছো, আমাদের আসলে পড়ার টেবিলে ফিরে আসতে হবে। আমরা অতীতে যে চিন্তা ভাবনা করছি, সেই চিন্তা ভাবনা, আমরা স্কুলে যাই না, আমরা কলেজে যাই না, আমরা পড়ার টেবিলে যাই না, আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে আসতে হবে। আপনারা এই শিক্ষক সমাজ, আমাদের যারা মুরব্বী আছেন, সবারই উচিত হলো যে ছেলে মেয়ের দিকে নজর দেওয়া। ছেলে মেয়েরা কি করছে, সন্ধ্যার পরে কোথায় যাচ্ছে, তারা পড়াশোনা করতেছে কিনা। আজকে যদি আমরা নজর না দিই, তাহলে আমাদের ছেলে মেয়েরা ভালো হতে পারবে না। আজকে এই যে ছেলে মেয়েরা, আমি এর আগেও একটা জায়গায় বলছি যে আমরা যদি আজকে ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করি যে তোমরা পড়াশোনা শেষ করে ইন্টার পাশের পরে তোমরা কি হবা, তোমাদের অভিলাষ কি, তোমরা কি হওয়ার চিন্তা ভাবনা করো, এক বাক্যে বলবে যে ভাই আমরা ডাক্তার হব। আর একজন বলবে যে আমরা ইঞ্জিনিয়ার। কেউ বলবে বিসিএস পরীক্ষা দিয়ে আমরা ভালো একটা জায়গায় যাব। কেউ বলবে কৃষিবিদ হব। কিন্তু আমাদের ছেলে মেয়েরা কেউ বলবে না যে আমরা রাজনীতিবিদ হব। আমরা যারা রাজনীতি করি, রাজনীতিটাকে এত খারাপ জায়গায় নিয়ে গেছি যে রাজনীতি মানেই সবাই মনে করে সন্ত্রাস, চাঁদাবাজ, মানে এইসবের গুণে হলো আমরা গুণান্বিত। আসলে রাজনীতিও একটা ভালো একটা পেশা। তোমাদের একটা সেবা, রাজনীতি যারা করে তারা হলো সেবার মনোভাব নিয়ে রাজনীতি করে। এই পেশাটাকেও খাটো করে দেখার কিছু নাই। এবং আমরা চাই যে আমরা এই পেশাটাকেও আমরা ভালো একটা অবস্থানে নিয়ে যাই। আমাদের ছেলে মেয়েরা যাতে বলে যে আমরা ভবিষ্যতে আমরা রাজনীতিবিদ হব। আজকে এখানে এসেছি, অনেক দাবি দেওয়া, চরের মধ্যে অনেক দাবি দেওয়া। সব দাবি দেওয়া আমি একসাথে পূরণ করতে পারবো না। তবে যে এখানে বসে আপনাদের নিশ্চিন্তপুরের টোটাল রাস্তার একটা লিস্ট দিছে আমাকে,
সম্ভবত 10 থেকে 12টা রাস্তা। আগে যখন গাজীপুরে আসতে পারি নাই, মাঝে মধ্যে যখন আসছি, খালি শুনছি যে গাজীপুরে আরো উন্নয়নের কোনো জায়গা নাই। এত উন্নয়ন করেছে বিগত সরকার। তারা যে উন্নয়ন করে নাই সেটা বলতেছি না, কিন্তু তারা যেভাবে প্রচার করেছে, আজকে চরের মধ্যে যত জায়গায় গেছি, খাসরাজবাড়ি থেকে শুরু করে মানে উন্নয়ন হয়েছে, তবে তারা যেভাবে বলেছে ওইভাবে উন্নয়ন হয়নি। হ্যাঁ, তাদের উন্নয়নের ধারাবাহিকতায় তারা একেবারে উন্নয়ন করে নাই এটা বলবো না। তাদের উন্নয়নের ধারাবাহিকতায় আমরা উন্নয়ন আরো করতে চাই, এবং তারা 17 বছরে যা করতে পারে নাই, আমরা বিশ্বাস করি যে এই 5 বছরে তার চাইতেও বেশি করতে পারবে। এবং আপনাদের স্তরের উপর বেশি গুরুত্ব দিব। আমি, আমার সংসদ চলছে এই মাসে, আমার ইচ্ছা হলো যে আমি চেষ্টা করি যে ওইখানে থেকে গাজীপুরে যাতে আসতে পারি। আমার শুক্র শনি বন্ধ থাকে, সংসদ মুলতবি থাকে। আমি প্রতি শুক্রবারই বৃহস্পতিবারই চেষ্টা করি গাজীপুরে আসার জন্য। শুক্র শনি এলাকার লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করে আবার রবিবারের দিন সকালে যাই, যাই সেটা সংসদ অধিবেশনে বসি। তাহলে আমার সম্পর্ক হলো আমার গাজীপুরের আপনাদের সাথে, গাজীপুরের যারা ভোটার, গাজীপুরের যারা এই মানে নিগৃহীত মানুষ, তাদের সাথে। আমি ওই রকম এমপি হতে চাই না যে এমপির সাথে আপনাদের দূরত্ব থাকবে। আমি আপনাদের ছেলে, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা, যেটাই মনে করেন, আমার কাছে আপনাদের দ্বার সব সময় খোলা। আমার কাছে আপনারা সহজে রিং দিতে পারবেন, আমার বাড়িতে আপনারা যেতে পারবেন। আমি যখন কাজে করে আসি, আপনাদের সমস্যাগুলো চেষ্টা করেন আমাকে সরাসরি বলার জন্য। আজকে নিশ্চিন্ত ইউনিয়নের যেসব নেতৃবৃন্দ আছে সবাই ভালো, খারাপের কথা বলতেছি না, কিন্তু তাদেরও তো কাজ আছে। তারা তাদের কাছে যখন যাবেন যে এমপি সাহেবের কাছে আমার এই কাজ, তাহলে ভাই একটু চলেন এমপি সাহেবের সাথে দেখা করি, ওনারা ওনাদের কাজের অনুযায়ী বলবে যে না, আজকে আমার সময় নাই, অথবা পরের দিন গেলেন, পরের দিন সময় নাই। আপনার এই কাজের জন্য 2-3 দিন তাদের কাছে ঘুরতে হবে। এই ঘোরার দরকার নাই। আপনারা নিশ্চিন্তপুরের লোক, আমি হয়তো প্রথমে চিনবো না, আপনারা যা পরিচয় দেন যে আমি নিশ্চিন্ত বাড়ি, আমার এই সমস্যা, আপনি একটু দেখেন। আমি চেষ্টা করব আপনাদের এই সমস্যা সমাধান করার জন্য। কাজেই আমার নেতৃবৃন্দের সাথে ঘুরে সময় নষ্ট করেন না। কষ্ট হলেও আপনারা আসেন, আমার বাড়িতে আসেন। আর আমি সামনের মাসে চেষ্টা করব যে এই চরের মধ্যে অন্তত পক্ষে 5-6 দিন এক নাগারে সময় দেওয়ার জন্য। আমি চরের মধ্যে থাকবো এবং চরের নেতৃবৃন্দ সঙ্গে আমি প্রত্যেকটা গ্রামে ঢুকবো, প্রত্যেক মহল্লায় ঢুকবো, এবং আপনাদের এক জায়গায় যদি আপনাদের মতামত নেওয়ার যদি সুবিধা পাই, তাহলে দিয়ে যাবো। আপনাদের সমস্যার কথা শুনবো না, আপনাদের কথা শুনবো না, এটা তো হয় না। তাহলে চেষ্টা করবো যে সামনের মাস, যে 1 মাস, পাশাপাশি আপনার আশেপাশে যে ইউনিয়ন গুলো আছে, এই ইউনিয়নের এলাইট পার্সন আছে যারা, তাদেরকে ডাকেন। কলেজ তো শুধু নিশ্চিন্তপুর নিয়ে চিন্তা করলে তো কলেজ হবে না, কলেজ হওয়া লাগবে আশেপাশের যে ইউনিয়ন গুলো আছে। তাহলে সবাইকে ডাকেন, ডেকে আপনাদের এই প্রস্তাব দেন কলেজ কিভাবে করতে চাচ্ছেন। আমার কথা হলো যে কলেজ করেন, শুরু যদি করেন এটার শেষ পর্যন্ত দেখতে হবে, শেষ পর্যন্ত কলেজ হওয়া লাগবে। নাম কাস্তে নাম ফলক দিয়ে গেলাম, এরপরে ধীরে 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 এটা প্ল্যান হয়ে গেল, এটা ঠিক হবে না। আজকে কলেজ শুরু করার আগে আপনার আগে সিদ্ধান্ত নিতে হবে যে এখানে প্রিন্সিপাল কে হবে, কাক দিয়ে আপনারা এই যে দৌড়াদৌড়ি গুলো করবেন। সবাই তো দৌড়াদৌড়ি করতে পারবেন না। কলেজটা কোন জায়গায় করবেন এটা আগে আপনারা সিদ্ধান্ত নেন। আপনারা যেদিন মিটিং দিবেন সেই মিটিং এর ডেট যদি আমরা জানি, আমি যদি সময় পাই আমিও আসব, আমি সময় না পেলে আমার থানার নেতৃবৃন্দকে আপনাদের এই মিটিং এ অন্তত পক্ষে উপস্থিত হতে বলবে। আপনারা বসেন, কলেজ মুখ দিয়ে বাইর করছেন, কলেজ হওয়া লাগবে। এবং কলেজের যে ফান্ড, কলেজ কিভাবে হবে, বিশেষ করে আজকের যে ফাউন্ডেশন, ওনারা অনেক ভালো, সব জায়গায় তারা প্রতিষ্ঠিত। আজকে নিশ্চিন্তপুরের সবাই হয়তো সহযোগিতা করতে পারবে না, কিন্তু আপনারা সহযোগিতা করতে পারবেন। আপনাদের সেই মন মানসিকতা আছে, আপনারা একটা ফান্ডের ব্যবস্থা করেন। আপনারা এই কলেজ করতে যায় কত টাকার দরকার, কতখানি জমির দরকার, কি নিয়ম কানুন, এগুলো ভালোভাবে অবজার্ভ করেন। আর আমি যেহেতু এমপি, আমারও কলেজ করার ব্যাপারে কোনো দ্বিমত নাই। আমি চাবো যে এখানে একটা সুন্দর কলেজ হোক। এই কলেজের জন্য
সার্বিক সহযোগিতা আমার থাকবে সব দিক থেকে, অর্থনৈতিক থেকে শুরু করে সব রকম সহযোগিতা আমি করব। কারণ আমরা চেষ্টা করি, আমার বাবা মরহুম আফজাল হোসেন সরকার ওই গাজীপুরে অনেক কিছু করে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা। তারই ধারাবাহিকতায় আমার বাবা মারা যাওয়ার পরে আমি চেষ্টা করছি একটা কলেজ করার জন্য, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ আমার বাবার নাম। এবং ওইখানে যখন আমরা কলেজ করি কারো কাছ থেকে একটা টাকা নিয়ে নিই। আমার ফ্যামিলির, আমার পরিবারের সম্পত্তি, স্কুল ঘর, টিনের ঘর সহ যত খরচ, এই সব খরচ হলো আমরা ব্যক্তিগতভাবে দিছি, আমার পারিবারিক ভাবে দিছি। তখন আমরা কলেজ থেকে আউট, আওয়ামী লীগ সরকার এসে, আমার ছোট ভাই ছিল প্রিন্সিপাল, আমরা কলেজের দায়িত্বে ছিলাম, আমাদের একেবারে কলেজ থেকে বিতাড়িত করে দিল। এই 17 বছর আমরা কলেজে ঢুকতে পারি নাই। 5 তারিখের পরে 6 তারিখে আমার ছোট ভাই হলো আবার যে প্রিন্সিপালের দায়িত্ব নিল। শুধু ইনকাম না, আমার কলেজে শুরু থেকে অনেক বড় বড় গাছ ছিল, এই মেহগনি গাছ, এত গাছ ছিল, এই গাছগুলো তারা মানে নিজেরা বিক্রি করে নিল আর কি। কলেজটা যাতে শেষ হয়, নাসিম সাহেবের দোষ দিব এই জন্য যে তখন ইসমাইল চেয়ারম্যান পাইছে। আমি চাচাক যা বললাম যে চাচা আমরা কলেজে থাকবোই না, আমাদের রাখেন না, কলেজের সভাপতি আপনি হন। এবং কলেজটাকে তখন সিরাজগঞ্জ জেলার মধ্যে সবচাইতে ভালো কলেজ রেজাল্টের দিক দিয়ে, আমি বললাম কলেজটাকে আপনারা রক্ষা করেন। কিন্তু তারা একটা গাঁজাখোরে দিল সভাপতি, একেবারে আনারি একটা ছেলে, জাস্ট হলো যে পলিসি কলেজটাকে ধ্বংস করার জন্য। কিন্তু আমার বাবার নাম কাটার জন্য বহুত চেষ্টা করছি, কিন্তু তারপরেও পারে নাই। আপনাদের দোয়া ছিল, আপনাদের ভালোবাসা ছিল, আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে রাজনীতি করতে চাই। আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে এখানে। আর একটা সংক্ষেপে কথা বলি যে এই কোমলমতি ছাত্রছাত্রী ভাই বোনেরা, তাদের প্রতি আমার নির্দেশ যে অন্ততপক্ষে এই যে মাদকের থেকে দূরে থাকতে হবে। মাদক সংসার শেষ করে, নিজেদেরকে শেষ করবে, বাপ মায়ের শেষ করবে, জীবন ধ্বংস করবে। আমাদের প্রথম ওয়াদা হলো জিরো টলারেন্স মাদকের প্রতি। এবং আমরা কোনো অবস্থাতেই গাজীপুরে মাদকের স্বর্গরাজ্য হোক, বিগত সরকার যেটা করে গেছে এটা ইনশাল্লাহ করতে দিব না। এবং আমরা আইনমন্ত্রীর কাছে আমার বক্তব্য ছিল যে ইউনো ওসিকে আমরা বলি যে ধরেন যারা মাদক ব্যবসা করতেছে বা যারা মাদক সেবন করতেছে, কিন্তু ধরার পরে তারা 3 দিন পরেই আবার মানে কোর্টে থেকে মানে জামিন হয়ে বাইরে আসি। আমরা আইনমন্ত্রী বলছি যে মাদকের ব্যাপারে একটা শক্ত আইন করেন। মাদক যারা খাবে, মাদকের ব্যবসা যারা করবে, তারা যাতে 2-4 বছরের মধ্যে বাইরে হতে না পারে। ইনশাল্লাহ এগুলো সবকিছুই হবে। আপনাদের কাছে ধৈর্য চাই, আপনাদের ভালোবাসা চাই, মুরব্বীদের দোয়া চাই, এবং ইনশাল্লাহ চরের মধ্যে যেন আমি বেশি বেশি আসতে পারি এবং চর ডেভেলপ কেমনে করব এইগুলো আপনারা পরামর্শ দিন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম।